ডাকসু নির্বাচনের ভিপি পদে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম, জিএস পদে ফরহাদ ও এজিএস পদে মহিউদ্দিন বিপুল ব্যবধানে নির্বাচিত হয়েছেন। সকালে এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত ভিপি বলেন, এই নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়েছে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা এবং শহীদদের স্বপ্ন। এদিকে ভোটে কারচুপির অভিযোগ এনে ফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম আবিদ ও স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা। আফজাল হোসেন, শিমুল খান ও মিফতা গালিবকে সাথে নিয়ে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সহসভাপতি পদে বিপুল ব্যবধানে জয় পেয়েছেন শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খানকে হারিয়েছেন ৮৩৩৪ ভোটে। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। মোহাম্মদ আবিদুল ইসলাম খান সহসভাপতি, প্রাপ্ত ভোট ৫,৭০৮। চূড়ান্ত ফলাফলে দেখা গেছে সাদিক কায়েম পেয়েছেন ১৪,০৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫,৭০৮ ভোট। মোহাম্মদ আবু সাদিক কায়েম সহসভাপতি। এছাড়া স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ৩,৩৮৯ ভোট। তবে এরই মধ্যে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন আবিদুল এবং ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা। সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাদিক কায়েম বলেন, এ নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়েছে জুলাই প্রজন্ম, একই সঙ্গে বিজয়ী হয়েছে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা এবং শহীদদের স্বপ্ন। আমি কথা দিচ্ছি, সাদিক কায়েমকে আপনারা যেভাবে দেখেছেন ডাকসুর ভিপি হওয়ার পরে তার কোনো পরিবর্তন হবে না ইনশাআল্লাহ। আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে এই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচন সফল করার জন্য আমাদের নারী শিক্ষার্থী যারা আছে তাদের অগ্রণী ভূমিকা ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আগামীর পথ চলা শিক্ষার্থীদের আমানত রক্ষার জন্য আমাদের জন্য সহজ করে দেয় এবং শিক্ষার্থীদের কাছেও সাহায্য চাইবো, শিক্ষার্থীরা যাতে আমাকে সেভাবে পরামর্শ এবং সামগ্রিক পর্যালোচনা দিয়ে সহযোগিতা করেন। এদিকে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, এই ফলের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাই বিজয়ী হয়েছে। সবার প্রতি উদার ও বিনয়ী থেকে কাজ করার আহ্বান জানান তিনি। বাংলাদেশে নতুন একটি যাত্রা আমরা শুরু করেছি, তো সেই যাত্রার আলোকে সামনের দিনগুলো নিয়ে আমরা ভাবতে চাচ্ছি এবং এই প্যানেলিস্ট আমরা আশা করি আমাদের প্যানেলের প্রত্যেকে সবাইকে নিয়ে সামনের দিনে কিভাবে ডাকসুকে, ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস ঐতিহ্য রয়েছে সেই জায়গায় তারা ফিরিয়ে নেওয়ার জন্য এবং এটাকে একাডেমিকলি সাউন্ড হিসেবে এই বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করার জন্য তারা কাজ করবে, এটা প্রত্যাশা রাখছি। এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসুর ভোট গ্রহণ চলে। এবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৮টি কেন্দ্রের ৮১০টি বুথে ডাকসু এবং হল সংসদের শিক্ষার্থীদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী মিফতা গালিব। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। গালিব, ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে নতুন ভিপি, জিএস ও এজিএস পেল শিক্ষার্থীরা, তো নতুনদের কাছে সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা কি, তারা কি বলছেন? ধন্যবাদ আমাতুল। আপনি জানেন যে দীর্ঘ ৬ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে আসলে গতকাল রাতে ফলাফল ঘোষণা হয়েছে। সেখানে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম ভিপি হিসেবে নির্বাচিত হয়েছে, জিএস হিসেবে এস এম ফরহাদ এবং মহিউদ্দিন তিনি এজিএস হিসেবে নির্বাচিত হয়েছে। এছাড়া ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বেশ কয়েকটি তারা সম্পাদকই আসলে জিতেছেন। তো আসলে পাশাপাশি ছাত্রদল এবং বাম বাকশা সহ বিভিন্ন আসলে প্রার্থী তারা আসলে আশানুরূপ তারা ফলাফল আসলে করতে পারেনি। এই জন্য আমরা দেখেছি যে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া না জানালেও ছাত্রদল মনোনীত আবিদুল ইসলাম খান তিনি এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই ভোটকে বাতানো ভোট বলেছেন এবং স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা তিনিও আসলে এই ভোটকে তিনি প্রত্যাখ্যান করার ঘোষণা দিয়েছেন। কিন্তু ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী তিনি আসলে যারা জিতেছেন তাদেরকে তিনি ওয়েলকাম করেছেন। তো আসলে দর্শক, আমাদের সাথে আসলে পাশে গতকালকে আসলে দুজন শিক্ষার্থী তারা ভোট দিয়েছেন, তাদের থেকে আসলে আমরা শুনতে চাইবো যে আসলে যে প্যানেল আসলে জয়ী হয়েছে তাদের কাছে আসলে কী প্রত্যাশা। প্রথমত জানতে চাইবো গতকাল ভোট আসলে কি ফেয়ার হয়েছে কিনা, আপনারা অভিজ্ঞতা যদি একটু ছোট করে শেয়ার করেন। আমি যখন ভোট দিতে গিয়েছি আমি খুব ভালোভাবে ভোট দিতে পেরেছি। আমার কেন্দ্র ছিল সিনেট ভবন, তো ওখানে আমি যখন গিয়েছি খুব বেশি লাইনও ছিল না, আমি সকাল ভোট দিয়ে এসেছি। তো মনে হয়েছে ভোট ভালোভাবে হয়েছে, তবে একটু ব্যাপার ছিল যে ওএমআরগুলো কিছুক্ষণ দেখা যাচ্ছিল। পরবর্তীতে আমি যখন বিএনসিসিকে এটা জানাই, বিএনসিসি বলেছে ভাই আপনি এটা উল্টে দেবেন।
যাতে দেখা না যায়। তো তার পরবর্তী যারা আসছে তারা ওই একটা মানে উল্টো করে দিয়েছে যাতে হচ্ছে কাকে ভোট দিয়েছে এটা দেখা না যায়। আর সব আসলে যারা জিতেছে তাদের প্রতি আসলে আপনাদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা বলতে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিকে আমরা চাই একটা বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে, যে ধরনের ধরেন একাডেমিক যে এক্সিলেন্স এটাতে ঢাকা ইউনিভার্সিটি এগিয়ে যেতে পারে, লেখাপড়ার মানটা যাতে আরেকটু ভালো হয়। যেমন ধরেন আমাদের রুটিনের ঠিক নেই, তারা যদি এটা একটা সমন্বয় করতে পারে যে শিক্ষকদের রুটিন থাকবে, তারপর হচ্ছে আমাদের সিলেবাসগুলো যাতে বিশ্বের বহির্বিশ্বের সাথে তাল মিলায় চলতে পারে, গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় যাতে গড়ে ওঠে। এর পাশাপাশি আমরা আবাসন সংকটগুলো দেখতে পাই, আবাসন সংকট যাতে দূর হয়। পাশাপাশি ধরেন খাবারের একটা সংকট আছে, যেমন এই লাইব্রেরির সামনে আমরা বসে আছি, এখানে ভালো একটা খাবারের দোকান নেই, অথচ এখানে একটা ফ্যাকাল্টি আছে, এখানে সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি আছে, ওদিকে কলা ভবন। তো এই জায়গাগুলোতে আমরা চাই যে একটু উন্নতি আসুক। আমরা আরেকজন শিক্ষার্থীর একটু কথা শুনবো, যিনি আসলে সংক্ষেপে যদি আমরা জানতে চাই যে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সে 19 সালের পর আসলে ডাকসু নির্বাচন হয়ে, এটা আজকে 1990 সালে হয়েছে। তো আসলে এই যে ডাকসু আপনার যারা সাধারণ শিক্ষার্থী তাদের আসলে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে কিনা, বা আপনার কি প্রত্যাশা করেন? আশা করি আশা প্রত্যাশা যা আছে তার প্রতিফলন হবে, কারণ অনেক দিন পরে ডাকসু হয়েছে এবং গণঅভ্যুত্থানের পরবর্তী এই সময়টাতে আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল ডাকসু হোক, কারণ ডাকসু হইলে আমাদের যে শিক্ষার্থীদের যে দাবি দাওয়াগুলো আছে, আমরা শিক্ষকদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের প্রতিনিধি ওখানে পাঠাতে পারতেছি। সো আমাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো আমাদের প্রতিনিধির মাধ্যমে আশা করি আসবে। আচ্ছা, আমরা আসলে একটা অভিযোগ পেয়েছি যে ছাত্রদল এবং বাম প্যানেল কয়েকজন আসলে তারা ভোটকে প্রত্যাখ্যান করার আসলে ফেসবুকে তারা আনুষ্ঠানিকভাবে না করলে তারা ফেসবুকে পোস্টের মাধ্যমে ভোট কি আসলে ফেয়ার হয়েছে কিনা, নাকি ভোটে আসলে কোনো ধরনের কারচুপি হয়েছে, আপনি ছোট্ট করে যদি একটু। আচ্ছা, আমি ভোট দিয়েছিলাম সেন্ট্রাল মাঠে, তো আমি আসলে এরকম কোনো পরিস্থিতি পাইনি যে ভোট ফেয়ার হয়নি, এমন কোনো অবস্থা আমি পাইনি। বরং আমি আসলে 2019 সালেও ভোটার ছিলাম, তখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি। তো ওই সময়ের যেই অবস্থাটা দেখেছি আমরা, তখন হলের মধ্যে ইলেকশনটা হইতো, তো তখন একটা লাইনের মধ্যে কৃত্রিম সংকট তৈরি করে রাখা হইতো, যেন যারা আবাসিক স্টুডেন্ট না এরা যেন এসে ভোট দিতে না পারে, এই ধরনের একটা পরিস্থিতি ছিল। কিন্তু আমি গতকালকে যেমন পেয়েছি, যাওয়ার পরে খুব ভালো পরিবেশ পেয়েছি আমি। অনেক ধন্যবাদ। আসলে আমাদের আপনি শুনতে পাচ্ছেন যে আসলে যে দর্শকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা তাদের প্রত্যাশার কথা জানিয়েছেন তারা, এবং গতকাল নির্বাচনে তাদের সাথে ঘটে যাওয়া বা তাদের যে অভিজ্ঞতা তারা জানিয়েছেন, সেই আপনি জানেন যে 1990 সালে যে ডাকসু হয়েছে, 2019 সালে ডাকসু হয়েছে। তো সব মিলিয়ে 24-এ যে ডাকসু 25-এ যে ডাকসু হয়েছে, সেই 25-এ ডাকসুর মাধ্যমে আসলে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আসলে সাধারণ শিক্ষার্থীরা তাদের একটি প্রাণবন্ত একটি বিশ্ববিদ্যালয় পাবে, যেখানে কোনো ধরনের বৈষম্য ট্যাগিং থাকবে না, এরকমই আসলে জানিয়েছেন শিক্ষার্থীরা। তো আমাতুল, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু পরবর্তী অবস্থা। গালিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মিফতা গালিব। দীর্ঘ 33 বছর পর বিপুল উৎসাহ উদ্দীপনায় আগামীকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট হতে যাচ্ছে। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট নেওয়া হবে। এর আগে 1992 সালে সর্বশেষ জাকসু নির্বাচন হয়। এবারের জাকসু নির্বাচনে 25টি পদের বিপরীতে লড়বেন 179 জন প্রার্থী। বিশ্ববিদ্যালয়ের 21টি আবাসিক হলে মোট ভোটার 11,919 জন। গত 29 আগস্ট থেকে গত রাত পর্যন্ত টানা 12 দিন প্রার্থীরা তাদের প্রচার চালান। প্রার্থীরা দিনে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এলাকা, টিএসসি, কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনের এলাকা, মুরাদ চত্বর, টারজান পয়েন্টে সরব ছিলেন। রাতে বিভিন্ন হলে গিয়ে আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে তারা কথা বলেছেন, দিয়েছেন নানা প্রতিশ্রুতি। দর্শক, এই মুহূর্তে জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে আছেন সহকর্মী আসাদুজ্জামান খায়রুল। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। খায়রুল, রাত পোহালেই জাকসু নির্বাচন, বিভিন্ন কেন্দ্রে ভোটের প্রস্তুতির কেমন চিত্র দেখছেন আমাদের জানাবেন। জি আমাতুল, আপনি যেমনটি বলছিলেন, আসলে রাত পোহালেই কিন্তু আগামীকাল 11 তারিখ সকাল 9টা থেকে জাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে। এই উপলক্ষে কিন্তু নির্বাচন কমিশন বেশ কিছু প্রস্তুতি, যেমন
আইন শৃঙ্খলা বিষয়টি তারা কিন্তু পুরোপুরি প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন। কিন্তু এর পাশাপাশি আরো কিছু বিষয়ে তারা এখন পর্যন্ত সঠিকভাবে প্রস্তুত নেই বলে অভিযোগ করেছে বিভিন্ন প্রার্থীরা। যেমন আমরা যদি বলি যে ভোট গ্রহণের ক্ষেত্রে যে ডোপ টেস্ট করার কথা ছিল, যেটির সময়সীমা ছিল গতকাল সন্ধ্যা পর্যন্ত, সেই সময়সীমা কিন্তু বাড়িয়ে আজকেও কিন্তু ডোপ টেস্ট করা হচ্ছে। তো এখানে প্রশ্ন থেকে যাচ্ছে যে এই ডোপ টেস্ট করার পরে কিন্তু কখন এর এই পরীক্ষার রেজাল্ট দিবে এবং কখন কেউ যদি আসলে মাদকাসক্ত হয়ে থাকে তার প্রার্থীটা কিভাবে বাতিল করবে এই অল্প সময়ের ভিতরে, এরকম একটি প্রশ্ন তুলেছেন। এর পাশাপাশি যদি বলি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে আজকে দুপুর নাগাদ জানানো হয়েছে অতিরিক্ত ডিআইজি পুলিশ সুপার আরাফাতুল ইসলাম কিন্তু ছিলেন। উনি আমাদেরকে জানিয়েছেন যে প্রশাসন কিন্তু পুলিশের সংখ্যা বাড়িয়েছে। যেখানে 1200-র কথা বলা হয়েছিল ওইখান থেকে কিন্তু এখন পুলিশের উপস্থিতি সংখ্যা তারা বলছে যে প্রায় 1600 পুলিশ সদস্য উপস্থিত থাকবে। এর ভিতরে ডিবি পুলিশ থাকবে এবং র্যাব এবং বিজিবি সহ কিন্তু প্রায় 2000-এর কাছাকাছি আইন শৃঙ্খলা বাহিনী কাজ করবে। এরপরে যদি আমরা একটু বলি যে এর পাশাপাশি কিন্তু যেই ভোট আগামীকাল ভোটের যে বিষয়টি নিয়ে আরো সংখ্যা করছে, কিছুক্ষণ আগে কিন্তু জামাত শিবির সমর্থিত প্যানেলের জিএস কিন্তু এসে একটি স্মারকলিপি দিয়েছে। তারা কিন্তু সংখ্যা করছে যে এই কিছু অসঙ্গতির কারণে কিন্তু এই নির্বাচন বানচাল বা নির্বাচনের কোনো ক্ষতিগ্রস্ত হতে পারে বলে তারা ধারণা করছে। তো এই খায়রুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাহাঙ্গীরনগর ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আসাদুজ্জামান খায়রুল। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময়সীমা মঙ্গলবার শেষ হয়েছে। আজ প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশিত হবে। এদিকে নির্বাচনকে ঘিরে গতকাল সোমবার পর্যন্ত 4টি প্যানেল ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে প্রার্থীদের যাচাই বাছাই শেষে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। রাকসুর 23টি পদের বিপরীতে 260 জন, সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের 5টি পদে 62 জন এবং প্রতিটি হল সংসদ নির্বাচনে 15টি পদে মোট 17টি হলে 603 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রাকসুর 260 জন মনোনয়নপত্র জমা দেওয়া পদপ্রার্থীর মধ্যে সহসভাপতি পদে 20 জন, সাধারণ সম্পাদক পদে 15 জন ও সহসাধারণ সম্পাদক পদে 16 জন রয়েছেন। ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, নতুন রাজনৈতিক গণতন্ত্র চর্চা করে অগণতান্ত্রিক পদ্ধতিকে দূর করতে হবে। দুপুরে মহিলা দলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে আলোচনা সভায় তিনি কথা বলেন। সালাউদ্দিন বলেন, ইসলামী ছাত্র শিবির দলীয়ভাবে প্যানেল না দিলেও তাদের দলীয় আখ্যা দেওয়া উচিত হয়নি। অভিনন্দন জানাই যারা ডাকসু নির্বাচনে জয়ী হয়েছে তাদের। এটাই গণতন্ত্রের রীতি। কিছু ত্রুটি বিচ্যুতি নির্বাচনে হয়েছিল, যেহেতু যাত্রা অনেক বছর পরে হয়েছে, কিন্তু ত্রুটি বিচ্যুতি ছিল। যদি আমরা ফ্যাসিবাদের পুনরুত্থান না চাই, ব্যক্তি স্বৈরতান্ত্রিক পদ্ধতি অথবা দলীয় স্বৈরতান্ত্রিক পদ্ধতি উত্থান না চাই, সংসদীয় একনায়কতন্ত্র না চাই এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কামনা না করি, তাহলে আমাদেরকে নতুন গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির ধারাবাহিকতা বজায় রাখতে হবে, চর্চা করতে হবে, লালন করতে হবে। এইভাবেই আমরা গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে আমরা বিগত দিনের ফ্যাসিবাদী অগণতান্ত্রিক রাজনৈতিক অপসংস্কৃতিকে বিলুপ্ত করতে পারবো, অপসারিত করতে পারবো। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় সম্পাদক মাহমুদুর রহমান ও নাহিদ ইসলাম সাক্ষ্য দেবেন আগামী সোমবার। আজ সাক্ষ্য গ্রহণের কথা থাকলেও তারা আসতে না পারায় প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এই দিন ধার্য করেন আদালত। এ মাসের মধ্যেই শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ শেষ করার প্রস্তুতি রয়েছে জানিয়ে প্রসিকিউটর গাজী MH তামিম বলেন, সাক্ষ্যের মধ্য দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে।
প্রসিকিউশনের পক্ষ থেকে প্রস্তুতি ছিল যে আজকে এই মামলার ঐতিহাসিক সাক্ষী মানে প্রেক্ষাপটের সাক্ষী সম্পাদক মাহমুদুর রহমান সাহেব এবং জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলাম এই দুজন সাক্ষ্য দিবেন এরকম প্রস্তুতি প্রসিকিউশনের ছিল, কিন্তু ওনারা একটু ব্যক্তিগত কারণে ওনারা আজকে আসতে পারেনি বলে প্রসিকিউশনের পক্ষ থেকে ট্রাইব্যুনালের কাছে সময়ের আবেদন করা হয়েছে। ট্রাইব্যুনাল সময় মঞ্জুর করে আগামী সপ্তাহের সোমবার পরবর্তী সাক্ষ্য উপস্থাপনের দিন ধার্য করেছেন। আমরা আশা করছি যে জনাব মাহমুদুর রহমান সাহেব এবং জনাব নাহিদ ইসলাম সাহেব ওই দিনই ট্রাইব্যুনালে সাক্ষী হিসাবে উপস্থাপন করতে পারবো বলে আমরা মনে করি। অভ্যুত্থানের মুখে দেশ ত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল। সকালে পূবালী ব্যাংক মতিঝিল শাখায় থাকা লকারটি জব্দ করা হয়। সিআইসির মহাপরিচালক আহসান হাবিব এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকের সেনা কল্যাণ ভবনে অবস্থিত একটি লকারের সন্ধান পাওয়া গেছে। এই লকারের 2টি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে। সিআইসির একটি টিম লকারটি জব্দ করেছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে লকার খোলা হবে। বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহালের দাবিতে আজ থেকে মোংলা বন্দর সহ জেলাব্যাপী 48 ঘন্টার হরতাল পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সকাল থেকে জেলার বিভিন্ন পয়েন্ট অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি চলছে। হরতাল ও সড়ক অবরোধ কর্মসূচির সমর্থনে খুলনা ঢাকা, খুলনা বরিশাল, খুলনা মোংলা, মোংলা ঢাকা ও বাগেরহাট ঢাকা মহাসড়ক সহ 16টি রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। এতে অন্তত 21 জেলার সাথে সড়ক পথে যোগাযোগ বন্ধ রয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। আন্দোলনকারীরা বলছেন, নির্বাচন কমিশন বাগেরহাটের একটি সংসদীয় আসন কমিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষা উপেক্ষা করেছে। জেলার ভৌগোলিক অবস্থা, জনসংখ্যা, মোংলা বন্দর, ইপিজেড শিল্পাঞ্চল ও 2টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সহ গুরুত্ব বিবেচনায় 4টি আসন বহাল রাখা প্রয়োজন। এবার আমাদের কৃষি। তরমুজ মানে গ্রীষ্মকাল, রোদ পোড়া দুপুর আর ঠান্ডা এক ফালি মিষ্টি ফলের স্বাদ। তবে এবার নওগাঁয় গ্রীষ্মের সেই তরমুজ দেখা গেল বর্ষাতেই। জেলার কয়েকটি উপজেলায় এবার উচ্চ ফলনশীল হাইব্রিড মার্সেলো জাতের বর্ষাকালীন তরমুজ চাষ করে সাড়া ফেলেছেন কৃষকরা। নওগাঁ থেকে মোহাম্মদ আবু বকর সিদ্দিকের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের রহমান। নওগাঁ জেলা কৃষি বিভাগের আধুনিক কৃষি প্রযুক্তি প্রদর্শনী প্রকল্পের আওতায় জেলার রানীনগর, সদর মহাদেবপুর, পত্নীতলা ও নিয়ামতপুর উপজেলায় চাষ হচ্ছে এক উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের বর্ষাকালীন তরমুজ। মাচা পদ্ধতিতে ঝুলছে কালো রঙের লম্বাটে আকৃতির তরমুজ, যা দেখতে যেমন নজরকাড়া, খেতেও সুস্বাদু। প্রতিদিনই আশপাশের এলাকার উৎসাহী কৃষকরা এই ক্ষেত দেখতে আসছেন, যা নতুন উদ্যম তৈরি করছে কৃষকদের মাঝে। উচ্চ ফলনশীল মার্সেলো জাতের এই তরমুজ উচ্চমাত্রায় ভাইরাস সহনশীল। গাছ রোপণের মাত্র 60 থেকে 65 দিনে ফসল সংগ্রহ করা যায়। মালচিং পেপার ব্যবহার করে মাচা পদ্ধতিতে চাষ করলে ভালো ফলন পাওয়া যায়। বর্ষাকালে চাষ হওয়া পরিপক্ক প্রতিটি তরমুজের ওজন 3 থেকে 5 কেজি পর্যন্ত হয়। লম্বাটে ডিম্বাকৃতির এই তরমুজের ভেতরের মাংসলংশ আকর্ষণীয় গাঢ় লাল রঙের এবং খেতে খুবই সুস্বাদু ও সুমিষ্ট হয়। এই তরমুজের খোলস মোটা হওয়ার কারণে প্রায় 1 মাস স্বাভাবিক পরিবেশে রেখে খাওয়া সম্ভব। অসময়ের এই তরমুজ চাষ করে লাভবান হচ্ছেন চাষিরা। কৃষি অফিসের সহায়তা আমার বাবা এবছর চাষ করেছে বর্ষাকালীন তরমুজ। তো এখানে তরমুজগুলো খুব ভালো পরিমাণে ধরেছে এবং তরমুজগুলো এখন ইতিমধ্যে বাজারজাত করা শুরু হয়ে গেছে। তরমুজের আবাদ মাঠে দেখতে আসলাম, দেখলাম খুবই ভালো। সামনে বাদে আমিও এই আবাদটা করার জন্য প্রস্তুতি নিব। কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় বর্ষাকালীন সম্পূর্ণ বিষমুক্ত এই তরমুজ চাষে অধিক লাভের আশা করছেন চাষিরা। রায়নগর উপজেলার কৃষি কর্মকর্তার পরামর্শে বর্ষাকালীন তরমুজ উৎপাদন করেছি। এতে দেখা গেল যে প্রচুর পরিমাণে ফল হয় এবং ফলটি দেখতে যেমন সুন্দর, খাইতে তেমন মজা। বিষমুক্ত উপায়ে নিত্য নতুন ফসল চাষে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে বললেন কৃষি কর্মকর্তা। যে আমরা একজন কৃষককে দিয়েছি, তার আশেপাশে অনেক কৃষক আছে, তারাও এটি দেখবে, উদ্বুদ্ধ হবে এবং পরে এই প্রযুক্তি সম্প্রসারিত হবে। আগামীতে এই তরমুজের চাষ আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে এবং কৃষকরা অধিক লাভবান হবেন বলে আশা জেলা কৃষি বিভাগের। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ।
গার্মেন্টস ও নির্মাণ খাতে ভালো বেতনে চাকরির লোভ দেখিয়ে কিরগিজস্তানে যাওয়ার পরে সেখানে কাজ না পাওয়া ও প্রতারণার শিকার হওয়া 180 জন বাংলাদেশি নাগরিক বিশেষ এক ফ্লাইটে বিশকেক থেকে দেশে ফিরেছেন। ভোর 3:30টায় এক বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ ডেস্ক ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম বিদেশ থেকে ফেরত আসা এই মানুষদের বিমানবন্দরে তাদের অর্থ ও জরুরি সহায়তা দেয়। সিভিল এভিয়েশন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ, প্রবাসী কল্যাণ ডেস্ক, এপিবিএন সহ সবার সহযোগিতায় গত 8 বছরে 35,000-এরও বেশি মানুষকে নানা ধরনের সহযোগিতা করা হয়েছে। শুধু 2024 সালে 40 জন প্রবাসীকে বিশ্বের নানা দেশ থেকে উদ্ধার করা হয়েছে।